দর্শক, ইস্পাহানি মির্জাপুর চেয়ে মুক্তবাগ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দেবো আজকের শিরোনামগুলো। ইতিহাসের সাক্ষী হলো দেশ, প্রথমবার ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার মানবতা বিরোধী অপরাধের বিচার। আপিলের রায়ে নিবন্ধন ফিরে পেল জামাত ইসলামী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সিদ্ধান্ত দেবে ইসি। প্রতীকের বিষয়ে অন্যরকম কোনো ডিরেকশন দেননি। ওইটা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। প্রতীকের বিষয়ে এই মামলা কোনো বিষয়বস্তু ছিল না। নতুন অর্থ বছরের জন্য প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট কাল, অর্থ জোগাতে প্রায় ২০০ পণ্যে বাড়তি কর। অর্থনীতিতে গেম চেঞ্জার হতে পারে চীনা বিনিয়োগ, বাংলাদেশকে উৎপাদন হাব করার আহ্বান ডক্টর ইউনূসের। বিচার সংস্কারের এখতিয়ার নির্বাচিত সরকারের, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অসত্য বলার অভিযোগ বিএনপির। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমতিন। জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু হলো, সে নিয়ে আমরা আলোচনা শুরু করব। সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়েও কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রমিন ফারহানা, ব্যারিস্টার ল, তিনি সাবেক সংসদ সদস্য ও আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আছেন জনাব হাসনাত কায়েম অ্যাডভোকেট, তিনি প্রধান সমন্বয়কারী, রাষ্ট্র সংস্কার আন্দোলন। এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার ল, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আপনাদের তিনজনকে স্বাগত এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে বিচারের বিষয়ে একটা প্রতিবেদন দেখে আমরা আলোচনায় ফিরব। জুলাই জুড়ে হত্যাযজ্ঞ চালাতে কি করেছিলেন শেখ হাসিনা তা যখন ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর, তখন এজলাসে পিন পতন নীরবতা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হওয়া এই বিচার হয়তো দিল্লিতে বসে দেখছিলেন সাবেক প্রধানমন্ত্রী। শুরুতে আওয়ামী লীগের দুঃশাসন, ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 13টি ভলিউমে 8,500 পৃষ্ঠার অভিযোগপত্র তুলে ধরা হয় গুম, খুন ও নির্যাতনের বর্ণনা। 135 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে বলা হয় অপরাধের নিউক্লিয়াস এবং অপরাধীদের প্রাণভ্রমরা ছিলেন শেখ হাসিনা। গ্যাং অফ ফোর হিসেবে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান ও আনিসুল হকের নাম আদালতে তুলে ধরেন তাজুল ইসলাম। জানান তাদের নির্দেশনা, পরিকল্পনা উস্কানিতে সারা দেশে চালানো হয়েছে নির্বিচারে হত্যাযজ্ঞ। শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করেন। এই সকল সশস্ত্র আক্রমণের ধারাবাহিকতায় 5ই আগস্ট 2024 পর্যন্ত সারা দেশে 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়, 25 সহস্রাধিক মানুষকে গুরুতর জখম করা হয়। আনুষ্ঠানিক অভিযোগে আরো বলা হয় রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও 14 দল যে মানবতা বিরোধী অপরাধ করেছে তাতে সন্ত্রাসী সংগঠন তাদের বলা যায়। যেহেতু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার শামিল। এদিকে শেখ হাসিনা সহ তিনজনের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করেছে প্রসিকিউশন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে, এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। চিফ প্রসিকিউটর বলেন প্রতিশোধমূলক নয়, বিচার হবে প্রমাণ নির্ভর, যেন নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদী এই শক্তি ফিরে আসতে না পারে। শুরুতেই জ্যোতির্ময় বড়ুয়া, আপনার কাছে আসতে চাই। ন্যায় বিচার নিয়ে প্রশ্ন এবং এর আগে মুক্তিযুদ্ধের সময়ে যে যুদ্ধাপরাধগুলো হয়েছিল সেগুলোর বিচারের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক সময় সর্বোচ্চ আদালত এটিএম আজহারকে খালাসও দিয়েছেন এবং সেক্ষেত্রে আসলে এটা দায় মুক্তি হচ্ছে কিনা সেটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন এই মুহূর্তে। এই যে বিচার প্রক্রিয়া শুরু হলো জুলাইয়ের যে গণহত্যা হয়ে গেল তার,
সেটাকে আপনি কিভাবে দেখছেন, এবং এই বিচারটা যাতে এই ধরনের প্রশ্নের ঊর্ধ্বে রাখা যায় সেটার জন্য আসলে কি কি করণীয়? ধন্যবাদ মতিন আপনাকে। আজকে শুরুটা আসলে দেরিতে হলেও ১০ মাস পরে হলেও আসলে শুরুটা খুবই প্রয়োজনীয় ছিল এবং আম এই জুলাই অভ্যুত্থানের ঘটনাগুলোর আসলে মীমাংসা যদি আমরা করতে না পারি, তাহলে ৭১-এর যে মীমাংসিত প্রশ্নগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে, সেই একই রকমের দায়গুলো আমাকে আসলে এই দেশের মানুষকে দীর্ঘ সময় ধরে টেনে নিয়ে যেতে হবে। দুটোই বড় মাপের ঘটনা। যদিও একটা আরেকটার সাথে তুলনা করাটা সমীচীন হবে না। দুটো দুই আঙ্গিকে খুবই গুরুত্বপূর্ণ। ৭১ এর জায়গায় ৭১ কে অন্যভাবে অন্য কোনো কিছু দিয়ে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই বা তুলনা করার সুযোগ নেই। কিন্তু তাই বলে ২৪ টাকেও আসলে আমি ছোট করে দেখছি না। ২৪ এর পুরো ঘটনাগুলোকে যেভাবে আমরা দেখেছি সেটার মীমাংসা হওয়াটাও জরুরি। আজকে যেহেতু সরাসরি সম্প্রচার হওয়াতে আরেকটা নতুন আমার মনে হয় যে খুব আ দিক উন্মোচন হলো যে ট্রান্সপারেন্সির ব্যাপারটাকে যদি আমরা সত্যিকার অর্থে এনশিওর করতে চাই, প্রত্যেক কটা বিচার সেটা শুধুমাত্র শেখ হাসিনা কিংবা তার সাথে যারা জড়িত আছেন বা ছিলেন তাদের বিচার নয়। আমি মনে করি যে এই ট্রাইব্যুনালে যতগুলো বিচার হচ্ছে প্রত্যেক কটাতেই ইকুয়াল অপরচুনিটির প্রশ্নটা তারা নিজেরাই তুলেছেন। অন্যান্য সময়ের ঘটে যাওয়া বিশেষ করে আওয়ামী লীগের আমলে যে বিচার হয়েছে সে সময় আসামি পক্ষের জেরা করতে সুযোগ না দেওয়া থেকে শুরু করে অনেকগুলো আইনি প্রসেসের ব্যত্যয়ের কথা উনারা উল্লেখ করেছেন। উচ্চ আদালতের শুনানিতে যেগুলো উপস্থিত থেকে শোনার সুযোগ হয়েছে। একই রকমের বিষয়গুলো যাতে এই বিচারের ক্ষেত্রে পুনরাবৃত্তি না হয়, অর্থাৎ অ্যাকিউজড যেন তার সত্যিকার অর্থে আইনি যে প্রোটেকশনটা পাওয়ার কথা, যেই সুযোগগুলো পাওয়ার কথা সেই সুযোগগুলো যেন পান। সর্বোচ্চ সুযোগ দিয়েই যেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়। সেই বিষয়গুলো আমার মনে হয় যে এবার খুব সিরিয়াসলি দেখাটা খুবই জরুরি। আদারওয়াইজ যে আর্গুমেন্টটা অতীতের ট্রাইব্যুনাল এবং অতীতের কর্মকাণ্ড নিয়ে আমরা অভিযোগ তুলেছি বা বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ থেকে তোলা হয়েছে, সেগুলো আসলে অসার হয়ে যায় এবং আ তাদের নিজেদের যুক্তি নিজেদের বিরুদ্ধেই তখন কাজ করে নিজেরা যদি এই সুযোগগুলো না দেয়া হয় এখন যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। অভিযোগের ক্ষেত্রে আরেকটা বড় দিক যেটা আমরা শুরু থেকে খেয়াল করেছি সেটা হচ্ছে অসংখ্য মিথ্যা মামলা, মিথ্যাভাবে জড়ানো যে সমস্ত ব্যক্তি হয়তো আম নীতিগতভাবে কিংবা সফট সাপোর্টার ছিলেন তাদেরকেও অনেক ক্ষেত্রে এখানে মামলাগুলোতে জড়ানোর ঘটনা আমরা দেখেছি। থানার মামলাগুলোতে তো অধিকাংশ ক্ষেত্রেই আমরা নামগুলোর রিপিটিশন শুধু পেয়েছি, একটা নির্দিষ্ট ফরম্যাট ব্যবহার করেছেন এফআইআর গুলো করার ক্ষেত্রে। তারপর হচ্ছে বিভিন্ন জন একজন আরেকজনের বিরুদ্ধে প্রতিহিংসার বশে আ কিংবা ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য হোক কিংবা রাজনৈতিক অ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একেকজন একেকজনের নাম ঢুকিয়ে দিয়েছে। এর মধ্যে বাণিজ্যও হয়েছে। অনেকেই ব্যবসায়ীদেরকে নাম ঢুকিয়ে দিয়ে হয়রানি করার ঘটনাও ঘটেছে। এরকম অনেক মামলা হয়তো আইসিটি ট্রাইব্যুনালেও যাবে বা গেছে হয়তো এর মধ্যে। সবগুলো মামলার তালিকা তো আমরা এখনো জানি না। জানলে হয়তো আরো পরিষ্কারভাবে বলা যেত। এই সমস্ত ঘটনাগুলোতে আসলে নিরপরাধ নির্দোষ ব্যক্তিগুলো যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেটা দেখাটাও ট্রাইব্যুনালের যেমন দায়িত্ব, তেমনি প্রসিকিউশনে যারা আছেন আমি মনে করি যে তারাও বিষয়টাকে আশা করি যে গুরুত্বের সহকারে নেবেন। ফলে কিন্তু আরেকটা দেশব্যাপী যে জি। মামলাগুলো হয়েছে ছড়িয়ে ছিটিয়ে ৩০২ এ দেশের বিভিন্ন আদালতে, সেগুলোর ব্যাপারে কি আসলে ট্রাইব্যুনালের কিছু করণীয় আছে, নাকি এখানে আসলে সরকারের কোনো উদ্যোগ নেওয়ার থাকতে পারে? কারণ অনেকে বলছেন যে এখানে মামলা করা তো একটা মানুষের অধিকার, এখানে সরকার বাধা দিতে পারে ডেফিনিটলি না। মামলা করা অধিকার, কিন্তু যেটা হচ্ছে যেমন ধরেন ঢাকাতে আমরা দেখেছি। ঢাকাতে একটা মামলা হয়েছে একই বিষয় নিয়ে, দেখা গেল কি অন্য আরেকটি জেলাতে, কথার কথা দিনাজপুরে একই বিষয় নিয়ে মামলা হয়েছে। ঢাকাতে যিনি মামলা করেছেন তিনি পরিবারের কেউ নন কিংবা পরিবারের কেউ তাকে আসলে চেনেনও না। এরকম বেশ কয়েকজন আমার সাথে যোগাযোগও করেছিলেন যে তাদের এখন কি করণীয়? সাধারণত আপনি জানেন যে ফৌজদারি মামলার ক্ষেত্রে ১ম মামলা যেটা হবে সেটা চলবে, পরের মামলাটি আসলে কার্যক্রম স্থগিত থাকবে। এরকম ক্ষেত্রে মানুষ তো খুবই পাজলড। এখন যিনি দিনাজপুরে মামলা করেছেন তিনি তার পরিবারের সদস্য হারিয়ে মামলা করেছেন। ঢাকাতে যিনি করেছেন তিনি, আমি বলছি না যে তার উদ্দেশ্য খারাপ ছিল সেটা না জেনে মন্তব্য করা উচিত হবে না। যে কারণেই করুন না কেন সেখানে দেখা যাচ্ছে এমন লোকজনদেরকে আসামি করা হচ্ছে। আ আ ভিকটিমের পরিবার এসে বলছে যে, "আমি তো এদেরকে চিনিও না। এদেরকে কেন মামলা করে হয়রানি করা হচ্ছে?" এই বিষয়গুলোকে আসলে এগুলো রাষ্ট্রের জায়গা থেকে দেখতে হবে। এখানে ট্রাইব্যুনালের কোনো ভূমিকা নেই। ট্রাইব্যুনাল সেই সমস্ত বিষয়ই দেখতে পারবে যেগুলো তাদের সামনে আসলে মামলাগুলো আ আ দা ফাইল করা হয়েছে কিংবা ট্রান্সফার করা হয়েছে। এর বাইরে সারা দেশে যে সমস্ত মামলাগুলো আছে ৩০২ এর মামলা কিংবা
326-এর মামলাও অনেক আছে, যে এমনকি আপনি জানুয়ারিতেও অনেক মামলা পাবেন সারা দেশব্যাপী, যেগুলো হয়তো হুমকি দেয়া হয়েছে, লাঠি নিয়ে মিছিল করা হয়েছে, এই সমস্ত কথা বলে হয়তো 324, 326 নিয়ে মামলা করা হয়েছে। আম আমার আমার জেলা কক্সবাজারের মধ্যে আমি দেখছি যে 326-এর মামলা, জানুয়ারিতে অনেকগুলো মামলা, এখানে অনেকগুলো নিরীহ মানুষকেও দেখা যাচ্ছে কি ঢুকিয়ে দেওয়া হয়েছে, যারা কোনোভাবে হয়তো পলিটিক্যালি ইনভলভই ছিলেন না। এগুলাকে খুব আ আ অবজেক্টিভলি আমার মনে হয় যে দেখা উচিত। খুবই আ নিরপেক্ষ একটা দৃষ্টিভঙ্গি থেকে, যে আসলে বিচারটা হওয়া দরকার। এতে যে সমস্যাটা শুরু থেকে আমি বলছিলাম, সেটা হচ্ছে ভিকটিমের পরিবার আসলে ন্যায় বিচার পাওয়াটা বিলম্বিত হয়, এবং ন্যায় বিচারটা তখন প্রশ্নের মধ্যে পড়ে যখন একটা নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার জি। হন। এখন এই প্রসেসটা এর আগেও ছিল। আওয়ামী লীগের এন্টায়ার পিরিয়ড সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছে। এখন আমরা এরকম পরিবর্তিত পরিস্থিতিতেও একই রকম সিচুয়েশন চাই কিনা, না আসলে এখান থেকে উত্তরণ ঘটাতে চাই, সেইটি আসলে দেখার বিষয়। প্রসঙ্গান্তরে বলতে পারি যে ধরেন আ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষিকা, যিনি ২০২১ সনে রিটায়ার করেছেন। দেখা যাচ্ছে কি তিনি ছাত্রদলের একজন নেতা মামলা করেছেন যে তিনি ২০২৪ এর এই আন্দোলনের সময় দাঁড়িয়ে তিনি আসলে নেতৃত্ব দিচ্ছেন কিংবা বলছেন স্টুডেন্টদের এই আন্দোলন দমানোর জন্য। উনার যে শারীরিক কন্ডিশন এবং যে পরিস্থিতিতে উনি ছিলেন, উনি ব্যক্তিগতভাবে আমি চিনি, যেহেতু উনি আমার একসময় ক্লায়েন্ট ছিলেন। তো উনার বিরুদ্ধে মামলা দেওয়া, এবং আপনি বয়স, স্বাস্থ্য, অসুস্থতা এই সমস্ত বিবেচনায় তো উনি জামিন পেতে পারতেন। উনি আসলে জামিনও পাননি। এই যে মানে প্রাথমিকভাবেও যদি আমি চিন্তা করি যে এখানে আসলে এরকম বয়োবৃদ্ধ একজন নারী, উনি যদি আমি ধরে নিই যে খুব মানে আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সমর্থকও যদি থেকে থাকেন কিংবা নেতৃত্বও যদি থেকে থাকেন, তাতেও তো আসলে জুলাইয়ের এই ঘটনার সাথে ওনাকে ইমপ্লিকেট করার ক্ষেত্রে একটা মিনিমাম নেক্সাস তো আপনাকে এস্টাবলিশ করতে হবে। সেটা কোথায়? জি, এটা কাণ্ডজ্ঞানের প্রশ্ন। মানে আইনের প্রশ্ন তো পরে। এই নিশ্চয়ই। জায়গাগুলোকে আমার মনে হয় যে আমাদের একটু আ খুবই নিরপেক্ষ জায়গা থেকে দেখা উচিত। এগুলো জি। খুবই এম্বারাসিং আমাদের জন্য। অনেক ধন্যবাদ। জ্যোতির্ময় বড়ুয়া, আপনার বোধহয় আরো কিছু ব্যস্ততা রয়েছে, তাই আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিতে হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। আ ধন্যবাদ। জনাব হাসনাত কাইম, আপনার কাছে আসি। এই যে বিচার প্রক্রিয়া শুরু হলো, সেটা সরাসরি দেখানো হচ্ছে। এর পাশাপাশি আর কি, কি করা প্রয়োজন বলে মনে হয় যাতে এটা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন না ওঠে? প্রথমত তো জ্যোতির্ময় যেটা বললো এটা হচ্ছে এরকম যে এই যে ট্রান্সপারেন্ট করা হয়েছে এটা একদিক থেকে অনেক বেশি একটা একটা জিনিসকে আসলে ইন্ডিকেট করে যে প্রসিকিউশন চাচ্ছে যে বিচারটা নিয়ে যেন প্রশ্ন না ওঠে, বিচারটা যেন ট্রান্সপারেন্ট হয়, সমস্ত মানুষ যেন দেখতে পারে যে আসলে কোর্ট কীভাবে আসলে কন্ডাক্ট করছে। এইটা একটা ব্যাপার। মূলত এই দিয়ে বিচারের নিরপেক্ষতা এই দিয়ে প্রতিষ্ঠিত হয় না। বিচারের নিরপেক্ষতা প্রতিষ্ঠিত করার জন্য আসলে যেটা লাগে সেটা হচ্ছে জ্যোতির্ময়ের আলাপের মধ্যে ছিল যে প্রথমত আপনি অভিযোগনামা যেটা তৈরি করছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং যাদের বিরুদ্ধে যেই ধরনের অভিযোগ করছেন সেইটার আসলে বিশ্বাসযোগ্যতা আপনি প্রতিষ্ঠিত করতে পারছেন কিনা। আগের আমাদের যেগুলি গণহত্যার মামলা ছিল সেটার একটা বড় রকমের গ্যাপ ছিল যে অনেক দিন পরে এই মামলাগুলি করা হয়েছিল। কিন্তু এইবারের যেটা সুবিধা সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আহতরা অনেকে এখনো মৃত্যুর তালিকা বড় হচ্ছে। তার মানে হচ্ছে যে আমাদের ভিকটিমরা এখনো জীবিত। আমরা যারা আসলে পলিটিক্সের অন্তত এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা যারা ছিলাম, তাদের একটা বিরাট অংশের স্মৃতি একদম তাজা। আমি যেরকম একদম জানি যে আমি কবে আমাদের মিছিলটার উপরে কবে আসলে গুলিটা করা হলো, কিভাবে আসলে সাউন্ড গ্রেনেড মারা হলো, আমরা কতটা আহত হইলাম, আমার পাশের লোক কতটা আহত হলো, সাকিকে কিভাবে আসলে হাসপাতাল থেকে ধরে নিয়ে গিয়ে টর্চার করা হলো, আমি আর কিভাবে হাসপাতাল থেকে পরে পালাইতে হইলো, এই জিনিসগুলি তো একদম তাজা। তার মানে এইরকম ভুক্তভোগী যারা আছেন তাদের চোখে আসলে এটা প্রমাণিত হইতে হবে, তাদের মনে হইতে হবে যে যে অভিযোগগুলি আপনারা মানে প্রসিকিউশন রেডি করছে সেই জিনিসগুলি আসলে অভিযোগ আকারে সত্য। এইটার ব্যাপারে জ্যোতির্ময় কিংবা অন্যরা যে কথাগুলি বললেন যে আসলে মামলার বাণিজ্য হচ্ছে, বিভিন্ন লোককে আসলে যারা যুক্ত হন না তাদেরকে যুক্ত করা হচ্ছে, এই রকমের অভিযোগ যেন না উঠে। এই রকমের অভিযোগ যদি উঠে
তাইলে আসলে যত বেশি টেলিভিশনই দেখানো হোক সেটা দিয়ে আসলে বিচারের নিরপেক্ষতাকে প্রতিষ্ঠিত করা যাবে না। মানে ট্রাইব্যুনালের বাইরে যে মামলাগুলো হচ্ছে সেগুলো যদি এভাবে হতে থাকে এবং সেখানে আসলে ন্যায় বিচারের ঘাটতি থাকে, তার প্রভাব কি ট্রাইব্যুনালের মামলার উপরও পড়বে? ট্রাইব্যুনালের কাছে এখন পর্যন্ত আমার যেটা আজকের আমি যতদূর জানি, মানে এটা আমার একদম ডিটেলে বলার সুযোগ নাই, কিন্তু আমি একটা অভিযোগ ট্রাইব্যুনালের আজকের যে আসলে চার্জ মানে অভিযোগনামা যেটা দিল সেইটা সম্পর্কে দুইটা অভিযোগ আমি শুনছি। এর একটা অভিযোগ হচ্ছে যে আমাকে একটা সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই আন্দোলনের তো দুইটা দিকের বিবরণ দেওয়া হয়েছে। একটা হচ্ছে হাসিনা এবং তার পক্ষের লোকজন কিভাবে আসলে এখানকার ছাত্র জনতার উপরে নির্মমতা চালাইছে, আরেকটা হচ্ছে যে কারা এটাকে প্রতিরোধ করার ক্ষেত্রে কিভাবে নেতৃত্ব দিচ্ছে। তবে নেতৃত্বের যে বিবরণ যেটা এসছে সেইটাতে হচ্ছে এখানকার আন্দোলনের অংশীজনদের, প্রধান অংশীজনদের দিক থেকে আমি অভিযোগ শুনছি যে আসলে তাদেরকে বাদ দিয়ে কিংবা তাদেরকে কর্নার করে যারা আসলে অতটা সামনে ছিল না তাদের নামগুলিকে আসলে সামনে আনা হয়েছে। মানে অভিযোগটা প্রায় ইতিহাস বিকৃতির। এবং এটা হচ্ছে এমন অংশ থেকে যে অংশ হচ্ছে এই আন্দোলনের একদম নেতৃস্থানীয় জায়গায় ছিলেন এবং যারাই বিচারটার জন্য অনেক বেশি আসলে এখনো পর্যন্ত লড়াকু। তার মানে এটা হচ্ছে, আমি খুব নির্দিষ্ট করে বলতে পারবো না, কারণ আমি কপিটা চাইছিলাম, কপি যাদের কাছে থাকার কথা তাদের একজনের সাথে যোগাযোগ করে আমি কপি জোগাড় করতে পারি নাই। তার মানে তার কাছেও কপি ছিল না এবং তারও অভিযোগ এরকম যে সবার কাছে কপিটা যাচ্ছে না। তার মানে এইটা হচ্ছে ভেতরের জায়গা কিংবা বাইরের জায়গা দুইটা মিলে। ভেতরের মানে আমি বলছি যে ম্যানেজমেন্ট যেটা হচ্ছে সেটা, আর বাইরে হচ্ছে আপনি যেটাকে আসলে উত্থাপন করতেছেন সেই জায়গাটা। তো এইটা হচ্ছে একদম শুরুর দিন। আজকে আমি বলতেছি কোনো কারণে যদি আন্দোলনকারীদের দিক থেকে এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন সম্পর্কে ইতিহাস বিকৃতির মতো অভিযোগ ওঠে তাইলে আর কারো কিছু লাগবে না, কিন্তু প্রসিকিউশন অনেক বেশি সাজানোর পরেও তার গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যাবে। জি, রবিন ফারহানা আপনার কাছে আসতে চাই। এই যে নানান ধরনের প্রশ্নের কথা বলা হচ্ছে এবং সব মিলিয়ে তো প্রমাণ উপস্থাপনের বিষয়ে দিনের শেষে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে 81 জনের মতন সাক্ষী এবং অন্যান্য ডিজিটাল এভিডেন্সও আছে, সেগুলো কি যথেষ্ট হবে বলে মনে করেন? আমি দেখলাম 8,000 বা 8,500 পাতার চার্জশিট দেওয়া হয়েছে। সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এত বড় চার্জশিট অতীতে কখনোই হয়নি, ভবিষ্যতেও হবে এমনটি মনে হয় না। দীর্ঘ চার্জশিট। আমি নথিগুলো দেখিনি, আমার সুযোগ হয়নি চার্জশিটে কি আছে দেখার। তবে আশা করছি যে এই বিচারটি একেবারেই বিচারিক যে প্রক্রিয়া সেটিকে অনুসরণ করেই হবে এবং খুবই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যারা সত্যিকারের অপরাধী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের ব্যাপারেই ব্যবস্থা নেওয়া হবে। আমি আরেকটু হলিস্টিকভাবে পুরোটা যদি দেখি, দেখুন এই যে পরিবর্তনের সময়ে আসলো, হ্যাঁ, আমরা তো অনেক কিছুর পরিবর্তনের কথা বলছি, তার মধ্যে একটা বড় অংশ জুড়ে আছে বিচার বিভাগ। আমরা একটা সময় দেখেছি সরকার যা চায় কিন্তু ঠিক কাজে পরিণত করতে পারছে না, সমালোচনা ভয়ে নানান রকম চাপ আছে, সেটাই তারা বিচার বিভাগকে দিয়ে করত। ফর এক্সাম্পল, বিরোধী দলকে তারা চাপে রাখতে চায়। সরকারের একটা বড় হাতিয়ার ছিল বিচার বিভাগ। মিথ্যা মামলা দাও, ফটোকপি করা মামলা দাও। ফটোকপি করা মামলা হচ্ছে এজাহার একই থাকবে, নামগুলো খালি পাল্টাবে, অজ্ঞাতনামা থাকবে, সেখানে কখনো আপনাকে ধরবে, কখনো হাসনাত ভাইকে ধরবে, কখনো আমাকে ধরবে, যাকে যখন সুবিধা হয়। আমরা কি সেইটার রিপিটেশনে যাচ্ছি কিনা, এক। দুই হচ্ছে আমরা এমন একটি বিচার বিভাগ পাবো কিনা বা এমন একটি বিচার প্রক্রিয়া আমরা প্রত্যক্ষ করব কিনা যেটা পিপল প্লিজিং না, মানুষ যা শুনতে চায়, মানুষ যা দেখতে চায় ঠিক সেটাকে অনুসরণ করা বিচার নয়, যেটি প্রকৃত সত্য, যারা প্রকৃতভাবেই অপরাধের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, তাদের নাম মানুষ শুনতে চাক বা না চাক, তাদেরকে বিচারের আওতায় আনা। আমি আইন অঙ্গনের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি বুঝি একদিনে তো আর বিচার বিভাগের এই অধপতনটা হয় নাই, 15 বছর একটা লম্বা সময়। সেখানে আমরা হঠাৎ করে বিচার বিভাগকে খুব স্ট্রং দেখব, ইন্ডিপেন্ডেন্ট দেখব, খুবই নিউট্রাল দেখব, খুবই নির্বাহী বিভাগের ছায়ামুক্ত দেখব,
তেমনটি আমরা আশা করি না। ইট উইল টেক সাম টাইম। তবে আশা করছি, এটুকু তো আশা করতেই পারি যে যাত্রাটা যেন শুরু হয়। আর এই সরকারটি তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, কোনো রাজনৈতিক সরকার নয়। সুতরাং মানুষের ইচ্ছা অনুযায়ী বা মানুষ যেটাতে খুশি হয়, এটা বোঝার একটা প্রাইম এক্সাম্পল হলো কাদের মোল্লার ফাঁসির আগে আইন পরিবর্তন করা। হ্যাঁ, মানে মানুষ যা চায়, গণদাবি যা উঠেছে সেই অনুযায়ী রায় হওয়া, এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার ভাই। এইটা আমি কাদের মোল্লার ব্যাপারেও যেমন মনে করি এটা ভয়াবহ ঘটনা, এইটার সামনে যদি কারো ব্যাপারেও এরকম হয় আমি ধরে নেব সেটাও ভয়াবহ ঘটনা। আমাদের বিষয়গুলো বুঝতে হবে। আপনি যদি সত্যিকারের সংস্কার চান, রাষ্ট্র জি। মেরামত চান, প্রতিষ্ঠানের শক্তিশালী হওয়া চান, আপনি বিচার বিভাগকে নির্বাহী বিভাগের ছায়ামুক্ত দেখতে চান, তাহলে কিন্তু আপনি কি চান, মানে আপনি ঘটনাটি কিভাবে ঘটুক সেটা চান, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয়টিকে নিউট্রালি এবং ইন্ডিপেন্ডেন্টলি হ্যান্ডেল করা হচ্ছে কিনা। সেটা আপনার মতের মানে সেটা আপনার ভালো নাও লাগতে পারে, সেটা আপনার, তাই না, পিপলস প্লিজিং নাও হতে পারে, কিন্তু যেটা সত্য, যেটা সাদা, যেটা কালো, তাকে যেন সেভাবেই পোর্ট্রে জি। করা হয়। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। একটা শব্দ একটু আগে রবিন ফারহানা নিয়ে আসলেন, সেখান থেকে খানিকটা কথা বলতে চাই। হাসান কাইম আপনার কাছে এসে পিপল প্লিজিং, এবং এখন অনেক কিছুই মনে হচ্ছে যে যার পেছনে আসলে বেশি সংখ্যক মানুষকে খুশি করার একটা ব্যাপার চলে আসে কিনা, অনেকে এই অভিযোগটা করেন। এবং এর পাশাপাশি সেই বেশি সংখ্যক মানুষ কারা সেটা বোঝার কি একটা জায়গা সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে গেছে? কারণ এর বাইরে আসলে বেশি সংখ্যক মানুষ কি ভাবছেন সেটা বোঝার কোনো রাস্তা আছে কিনা? না, প্রথমত আমি ওই যে রবীন যেটা বলছে যে পিপলস প্লিজিংয়ের চাইতো এখন তো এটা নেরো হইতে হইতে এটা এখন মব প্লিজিং একটা জায়গায় দাঁড়াইছে। কারণ ওইটা তো একটা বড় প্রশ্ন যে পিপলসকে আসলে কি স্যাটিসফাই করে এবং কারা পিপল, তাদেরকে কিভাবে আমরা আসলে আইডেন্টিফাই করি, কিভাবে যে পিপল এটা চাচ্ছে। আমরা কিছু মানুষের একটা চাওয়াটা যখন সরব হয়, এবং ওই যে ফেসবুকে যখন ওইরকম, এখন তো যেটা হচ্ছে যে ফেসবুক তো একটা বট দিয়ে মানে এরকম জিনিস ম্যানুফ্যাকচার করা অনেক ইজি, যে এটার পক্ষে লক্ষ লক্ষ মানুষ কিংবা হাজার হাজার মানুষ আছে। সো এগুলি যে কোনো মানদণ্ড হইতে পারে না, বিচারের প্রশ্ন অন্তত না, এটা নিয়ে তো কোনো প্রশ্ন নাই। এমনিতেই বিচারের প্রশ্নে যেটা রিয়েলি প্লিজিং মানে পিপলস প্লিজিং, সেইটাকে বিচার আসলে কনসিডার করতে পারে না। বিচার যদি ওইটাকে কনসিডার করে তাইলে এইটার বিচার থাকবে না, এইটা তখন আসলে জনতুষ্টির একটা হাতিয়ারে পরিণত হবে। এবং এই জনগণ একবার কাউকে যেটা, তাহলে এটা হচ্ছে একদম আউটল যেরকম হয় ওই রকম জায়গা থেকে, যে তারা যা ইচ্ছা করবে, যার জন্য যেরকম চাইবে, যেটা হয়েছে আমাদের এখানে, যে জন্য আমরা ওইটাকে ফেসিবাদের একটা চরম ক্ষেত্র হিসেবে ধরছি, যে মানুষ একটা অংশ দাবি করছে, আমাদের ইয়াংরাই দাবি করছে যে এই আইনটা নাই, আইনটা যুক্ত করা হয়েছে, এবং তারপরে আইনটা যুক্ত করে তাকে এইভাবেই আসলে শায়েস্তা করা হয়েছে। যেটা গোটা বিচার ব্যবস্থাটাকে কেবলমাত্র যে মানে ট্রাইব্যুনালকে ক্ষতিগ্রস্ত করছে এরকম তো না, গোটা জুডিশিয়ারিকে আসলে একটা ঝুঁকি দিয়েছে, ঝাঁকি দিয়েছে, এবং জুডিশিয়ারিকে তার ক্যারেক্টারের জায়গা থেকে অনেকটা সরাই ফেলছে, এবং জুডিশিয়ারির উপর আর কারো কোনো আস্থা নাই। এই যে অবস্থাটা হয়েছে, এই অবস্থাটা হচ্ছে একটার পরিপূরক। আপনি যদি জুডিশিয়ারির উপরে কোনো আস্থা না রাখতে পারেন তখন এটা এমনি হবে। আবার এটা যখন হবে তখন জুডিশিয়ারির যে কাজটা করতে হয় সেটা যদি জুডিশিয়ারি ফেল করে আবার ওইটা হবে। তার মানে আমি বলছি যে পিপলস প্লিজিং কোনো কনসেপ্টের ভিত্তিতে ন্যায় বিচার কিংবা আসলে জাস্ট একটা জিনিস ঘটতে পারে না। আদালত তার জন্য তো হাজার বছরের, শত বছরের আসলে এক ধরনের মানুষের দীর্ঘদিনের যে সভ্যতার ক্রমবিকাশের ইতিহাস থেকে মানব প্রজাতির সমস্ত জিনিসের মধ্যে পজিটিভ জায়গাগুলিকে ধরে কোনটা তার জন্য আসলে শুভ, কোনটা শুভ না, এরকম সম্মিলিত মানব প্রজাতির এক ধরনের আবিষ্কারের নির্যাস হচ্ছে বিচারের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। তো সেইটাকে একটা অংশের, একটা অঞ্চলের, একটা সময়ের কোনো একটা জনগোষ্ঠীর কোনো একটা ক্ষোভ, কোনো একটা রাগ, কোনো একটা চাওয়া, এটাকে দিয়ে যদি আসলে বাতিল করে দেওয়া হয়
তাহলে যেটা হবে যে সাংঘাতিক রকমভাবে মানুষ তার যে হাজার বছরের অর্জন এটা থেকে আসলে বঞ্চিত হবে। এই ক্ষেত্রে একটু আগেই আলাপটা হচ্ছিল যে বিচার ব্যবস্থা যেভাবে 15 বছর বা তারও আগে থেকেই একেবারে ক্ষমতার হাতে কুক্ষিগত হয়ে পড়েছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য সংস্কারের নানান প্রস্তাবের কথা বলা হয়। সেক্ষেত্রে আসলে স্বল্প মেয়াদে কি কিছু করার রয়েছে নাকি পুরো ব্যাপারটাই দীর্ঘমেয়াদী? আমাদের এখানে বিচারের ব্যাপারটা রুবিন তো বললো যে আসলে 15 বছর হচ্ছে আমরা একদম যেটা দেখছি এটা হচ্ছে আর বিচার বিভাগ ছিল না, 15 বছর ছিল এটা পুলিশের চাইতেও এক্সটেন্ডেড একটা জায়গা। নির্বাহী এর আগে পর্যন্ত যারা সরকার ছিল তারা সবচাইতে বর্বরোচিত কাজগুলি পুলিশকে দিয়ে করতো। আর শেখ হাসিনার আমলে এটা হয়েছিল আসলে পুলিশ দিয়ে যেটা করা সম্ভব না সেইটাকে আসলে বিচার বিভাগের মাধ্যমে করা হয়েছে। তার মানে বিচার বিভাগ বলে আর কিছু ছিল না। এইটা সত্য যে কালকে এটাকে আমাদের ব্যাক করানো যাবে না, কিন্তু এইটাও আবার সত্য যে এইটাকে ব্যাক করানোর জন্য যেই ধরনের উদ্যোগ থাকা দরকার, যেটা হইলে আমার কাছে দৃশ্যমান হবে যে আসলে আমরা বিচারের মধ্যে কিছু কাজ করতেছি যেটা স্বল্প মেয়াদে শুরু হচ্ছে এবং আমরা এটার সুফল পাবো, সেরকম জায়গাগুলির শীর্ষ জায়গাগুলিতে আমরা এটার কোনো প্রতিফলন দেখছি না। কি করা যেতে পারতো? আপনি ধরেন এই ট্রাইব্যুনালের কথাই যদি ধরেন, তাহলে এই ট্রাইব্যুনালে আপনি একজন এরকম মানুষকে কি নিযুক্ত করতে পারতাম না আমরা, যার আসলে কোনো দলীয় পরিচয় নাই, যিনি কোনো রাজনৈতিক মতাদর্শ দ্বারা আসলে চিহ্নিত নন? আমরা নিশ্চয়ই পারতাম। তো আপনি কিংবা আমি যে রাজনীতিটাকে আমরা পরাস্ত করেছি, যাদের এখন বিচার করব, আমরাই যদি বিচার করি তাহলে তো ট্রাইব্যুনালে যাওয়ার দরকার ছিল না। আমরা তাহলে যে মিছিলটা নিয়ে আসলে গণভবনের দিকে যাচ্ছিলাম সে মবকে দিয়ে তাহলে তো আদালতের প্রশ্ন আসে না। তো আমরাই মবটা করলাম, আমরাই মব করি বা আন্দোলন করি বা সংগ্রাম করি সেই রকম একটা মুহূর্তে করছিলাম। তারপরে তো আমরা বুঝছি যে এটা এইভাবে চলবে না, এটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের আবার একটা জায়গায় পৌঁছতে হবে, কোথাও একটাকে থামতে হবে। সেই জন্য আমরা বিচারের জায়গায় গেলাম, কিন্তু গিয়ে আমরা কি করলাম, আমরা যারা প্রতিপক্ষ ছিলাম তাদেরকে আসলে বসায় দিলাম যে তারা হচ্ছে আসলে বিচারের প্রধান কৌশলী হবে। এটা করার কোনো দরকার ছিল না। তাহলে এইখানে যদি আমরা আজকে যেরকম আমরা টেলিভিশন টেলিকাস্ট করলাম, আমরা যদি এরকম একজন নিউট্রাল লোককে দিয়ে আসলে প্রসিকিউশনটা সাজাইতাম তাহলে কিন্তু বোঝা যাইতো যে আসলে আমরা রিয়েলি কোনো একটা জিনিসের আসলে শেষ করতে চাই। এইটা এক পক্ষ আমাদের দমন করলো, তারপরে আমরা তাদের দমন করলাম, তারপরে তারা আবার কোনো একটা সুবিধাজনক সময় আমাদের দমন করলো। এইটার তো একটা শেষ হইতে হবে। 53 বছর 54 বছরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের শেষটা কোথায় করতে হবে এটা কাউকে না কাউকে শুরু করতে হবে। এবং এটা শুরু করার জন্য রুবিন যেটা বলছিল যে এটার জন্য সবচাইতে ভালো সুযোগ আমরা এবার পাইছিলাম যে আমরা অদলীয় নন পার্টিজানদের আসলে আমরা সরকারে বসাইছিলাম এবং তাদের নিয়ন্ত্রণে বিচারটা ছিল, মানে তাদের সময় বিচারটা হচ্ছিল এবং তারা চাইলে এটা পারতেন, কিন্তু তারা এই সুযোগটা আমাদের জাতিকে বঞ্চিত করছে সেখান থেকে, আমি এটা বলতে পারি। রুমিন ফারহানা, আপনার কাছে ফিরে আসি যে প্রশ্নের মীমাংসা, মুক্তিযুদ্ধ নিয়ে আজকেও সব কার কাছে ব্যাপারটি মীমাংসিত হয়নি, বিশেষত জামাতে ইসলামী এখনো মনে করে বা তাদের বক্তব্য হচ্ছে যদি তারা কিছু অপরাধ করে থাকেন তাহলে তাদের ক্ষমা চাওয়ার থাকতে পারে কিছু। এবং এই মুহূর্তে জুলাইয়ের অবস্থা, জুলাইয়ে আসলে কে কি করেছেন সেগুলো নিয়ে এখনই অনেকের মধ্যে নানান ধরনের দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে। প্রশ্ন হচ্ছে জাতি হিসেবে এই যে ঐতিহাসিক প্রশ্নগুলো, এগুলো আমরা মীমাংসা আসলে তাহলে কবে করব? দেখুন, মীমাংসা হতেই হবে তেমনও তো নয়, আর্গুমেন্ট চলতে পারে। হ্যাঁ, আমি আমার বয়ান দিব, আমি আমার তথ্য তুলে ধরবো, আমি আমার যুক্তির পেছনে যে কারণগুলো আছে সেগুলো দিব, আপনি আপনার বয়ান নির্মাণ করবেন। এবং দিন শেষে আমরা যেটা দেখি যে একটা বড় অভ্যুত্থান, একটা বড় বিপ্লব বা একটা বড় যুদ্ধের পরে খুব অল্প সময়ে যেই ইতিহাস লেখা হয় সেটা অনেক সময়ই খুব নিরপেক্ষ বা খুব মানে নিজেকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে লেখাটা মুশকিল হয়ে যায়। সে কারণেই বলা হয় যে লম্বা সময়ে পরে একটা সঠিক ইতিহাস আমরা তুলে আনতে পারি। হয়তো 53 বছর বা 54 বছর খুব লম্বা সময় হয়নি, হয়তো আরও অনেক বেশি নিরপেক্ষ, তথ্যবহুল এবং সত্য ইতিহাসটাকে জানতে আরও লম্বা সময়ের প্রয়োজন। এবং জুলাই অভ্যুত্থানে এখন যারা আসলে মাঠে ক্রিয়াশীল তারা সকলেই তো কোনো না কোনোভাবে অভ্যুত্থানটার সঙ্গে যুক্ত, সুতরাং প্রত্যেকেই তার নিজের অংশটা সবচেয়ে বড় দাবি করতেই পারে এবং এটাই সহজাত মানব প্রবৃত্তি। সো সেই জায়গা থেকে এক ধরনের লড়াই, এক ধরনের নিজেদের মধ্যে টানাটানি
ক্রেডিট ক্লেমিং যেটাকে বলা হয়, সেটাও আমি খুব অদ্ভুত বা সেটাও খুব মানে হওয়ার কথা নয় এমন কিছু নয়, এটা হতেই পারে। কিন্তু একজন জুডিশিয়ারির একজন কর্মচারী হিসেবে আমার কাছে যেই জায়গাটা ভয় লাগে সেটা হচ্ছে যে জুডিশিয়ারি এমন একটা জায়গা যেটা যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আমরা জুডিশিয়ারির কাছে গিয়ে ন্যায় বিচারটা আশা করি, তখন আমরা জুডিশিয়ারির কাছে গিয়ে আমাদের বক্তব্যটা তুলে ধরি এবং আমরা আশা করি যে নির্বাহীর মতন ভীষণ শক্তিশালী, যার হাতে সকল ক্ষমতা আছে বল প্রয়োগের, সেই নির্বাহীকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনবে জুডিশিয়ারি। কারণ নির্বাহীরই একটা এক্সটেনশন কিন্তু আইনসভা, কারণ আইনসভায় যারা সংখ্যাগরিষ্ঠ হয় তারাই কিন্তু নির্বাহীর প্রধান হয়ে দাঁড়ায়। সো সেই জায়গায় আইনসভা এবং নির্বাহীকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দুজনকে আনা কঠিন, এবং সেই জায়গাটাতেই সবচেয়ে শক্তিশালী ভূমিকা জুডিশিয়ারির পালন করার কথা, যে একই সাথে আইন এবং নির্বাহীকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনবে। সেই জায়গায় যখন জুডিশিয়ারি এক্সটেন্ডেড ভার্সন অফ নির্বাহী হয় তখন তার চেয়ে ভয়ঙ্কর আর জাতির জন্য কিছু হতে পারে না। ধরুন কিন্তু এটা তো দীর্ঘদিনের অভ্যাসে পরিণত হয়েছে এবং পরবর্তীতে ধরুন বিএনপি যদি ক্ষমতায় আসে তখনও এই ধরনের আচরণ যে বিচার বিভাগ করবে না সেটা কিভাবে নিশ্চিত হবে? সেটা নিশ্চিত করা যাবে না। আমি তো আগেই আপনাকে বলেছি যে 15 বছরের ক্ষত আপনি 15 দিন বা 15 মাসে সারায় তুলতে পারবেন না, কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সারানোর শুরুটা এই সরকারের সময় হওয়াটাই সবচেয়ে বেশি আমি কি বলবো, এটাকে আমাদের এক্সপেকটেশনটা সবচেয়ে বেশি সরকারের কি প্রতি করতে থাকবে। পারতেন নির্দিষ্ট করে বললে? নির্দিষ্ট করে বললে আমি আপনাকে ধরেন একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই যে আমাদের বিএনপির ইশরাক, উনি মেয়র হবেন কি হবেন না, কি চমৎকার একটা বল টানাটানি আমরা দেখছি নির্বাহী এবং ইয়ের মধ্যে, জুডিশিয়ারির মধ্যে। কিরকম? জুডিশিয়ারি মানে অ্যাপেলেট ডিভিশন সরাসরি কিছু বলছে না, তারা এটা ছেড়ে দিচ্ছে ইসির উপরে। ইসি বলছে জুডিশিয়ারিতে কোনো পর্যবেক্ষণ দেয় নাই। তার মানে কি? তার মানে দুটো বিভাগই জানে, ইসিও জানে এবং বিচার বিভাগও জানে যে সরকার কি চায়। তারা কেউই দায়িত্ব নিচ্ছে না। মানে কোর্ট বলছে ইসির ব্যাপার, ইসি বলছে কোর্টের ব্যাপার, কোর্ট তো কোনো পর্যবেক্ষণ দেয় নাই, কোর্ট তো কোনো নির্দেশনা দেয় নাই। কি চমৎকার একটা গ্লেয়ারিং এক্সাম্পল না? কি করতে পারতো? আমি কোর্টের ভেতরের একজন মানুষ হিসেবে আমি জানি হাসনাত ভাই বলবেন না, উনি এত ভালো একজন মানুষ, উনি হয়তো কথাগুলো বলবেন না, খারাপ কথাগুলো আসলে আমার ভাগ্যেই কেন জানি পড়ে গিয়ে। হ্যাঁ, কোর্টে গত কয়েক বছরের ট্রেন্ড চালু হয়েছে। আমরা জানি, এতদিন জানতাম কোন লয়ারকে কোন কোর্টে নিলে আমরা রিলিফ পাবো, এবং এটা সেই কোর্টের সংখ্যা বাড়তে বাড়তে, মানে আওয়ামী লীগের এমপি বা আওয়ামী লীগের লয়ারকে কোন কোর্টে নিলে আমরা রিলিফ পাবো, এটা আমরা সবাই জানতাম গত কয়েক বছর। এরপরে সেই বেঞ্চের সংখ্যা বাড়তে বাড়তে এমন হলো যে মোটামুটি পুরো কোর্টই আওয়ামী লীগের লয়ারদের হাতে চলে গেল, তাই না হাসনাত ভাই? তাই হলো। আচ্ছা, তারপরে আমরা কি দেখলাম? আমরা জানা শুরু করলাম যে অমুক অমুক বেঞ্চ আসলে আগেই ঠিক করে ফেলা যায় রায়টা কি হবে। এটা কিন্তু হাসনাত ভাই খুব ভালো জানে। এখন কি সেই জায়গায় বিএনপির আইনজীবীদের নিয়ে যাওয়ার প্রবণতা আপনার চোখে পড়ছে? হ্যাঁ, পড়ছে, নিশ্চয়ই পড়ছে। কেন পড়বে? এখন তো পুরো ভ্যাকুয়াম। এখন তো আপনি যাকেই ধরবেন সেই বিএনপির আইনজীবী। এটাও একটা মজার খেলা। এখন আপনি যারাই পাবেন সেই বিএনপি, যে কোনোদিন বিএনপি করতো না সেও এখন বিএনপি। তো এইটা এখন আর আপনি আলাদা করতে পারবেন না। তো এই একটা নতুন চালু, এই জায়গাটাতে জজ নিয়োগের একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, একটা প্রজ্ঞাপন এখন এসছে, কিন্তু তার আগেই আমরা জানি অনেকে জজ নিয়োগ হয়ে গেছে। এটার মধ্যে তো কোনো স্বচ্ছতা নাই। এই সরকার কি পারতো না জজ নিয়োগের একটা অধ্যাদেশ জারি করতে? কারা কারা জজ হবে? কারণ এই জজ নিয়োগের আইন নিয়ে কি আমরা কম চিৎকার করছি যে একটা জজ নিয়োগের আইন থাকা উচিত? কোনো দলীয় সরকার করে নাই, বিকজ তারা তাদের লোককে জজ বানাইতে চাইছে। এইটাই তো খেলাটা, তাই তো নাকি কায়েম ভাই? একদম এইটাই তো খেলা। আচ্ছা, এইটা যদি খেলা হয়, আইন বেঁধে দেওয়া হলো। আপনিও জুডিশিয়ারির, আপনি কি জানেন না যে এই আইন প্রথমত কোনো আইন এখনো হয় নাই, এবং এই একটা সার্কুলার আসার আগেই অনেকে জজ হয়ে গেছে, এটা তো আপনিও জানেন মঞ্জুর। এরা ধরলাম এরা হচ্ছে মোস্ট ডিজার্ভিং ক্যান্ডিডেট, কিন্তু একটা স্বচ্ছতা তো লাগবে। মানে চিপা দিয়ে কে জজ হয়ে গেল আমরা জানলাম না, এটা তো হইতে পারে না। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিচারক নিয়োগের তো একটা স্বচ্ছ প্রক্রিয়া দরকার, নাকি? এখন যে প্রক্রিয়াটার কথা বলা হচ্ছে সেটার ব্যাপারে আপনার মত কি? এখনো তো সেই প্রক্রিয়া অনুসরণ করে কাউকে, এখন তো প্রক্রিয়া হ্যাঁ, কিন্তু কোনো অধ্যাদেশ কি এসছে?
হ্যাঁ, একটা অর্ডিন্যান্সের ভিত্তিতে একটা প্রজ্ঞাপন দিচ্ছে এখন। আচ্ছা, যদি সেটা হয় তারপরে কি কোনো জজ নিয়োগ হয়েছে? না, এখনো না, হয়নি। এখনো হয় নাই। আমরা জানি এখনো অ্যাপ্লিকেশন গুলো জমা নেওয়া হচ্ছে, কিন্তু আমি তো সেটাই বলছি, তার আগেই কেন জজ নিয়োগ হলো? দরকার কি ছিল? এই 9 মাসেও তো জজ নিয়োগ হয়েছে। আই এম কোয়েশ্চেনিং দ্যাট, যে ওই প্রথম ধাক্কায় যাদেরকে জজ নিয়োগ করা হয়েছে, আমি তাদের কারো বিরুদ্ধে না, মানে একটু বোঝার চেষ্টা করেন সবাই। কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন তাদের নিয়ে যারা আসলে বিভিন্ন সময়ে এই আওয়ামী লীগের সময় নিয়োগ পেয়েছেন বা তারও আগে পেয়েছেন, কিন্তু যারা এই সরকারের আওয়ামী লীগ সরকারের যে কাজ সেটি তারা করেছেন, আপনি স্পষ্টভাবে যেটি একটু আগে বলছিলেন, সেক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতিরা তারা বেশ কয়েকজন প্রধান বিচারপতি সহ তারা তখন পদত্যাগ করলেন, এরপরে একজনকে এখন পর্যন্ত সরানো হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। কিন্তু এর বাইরে যারা থেকে গেছেন তারা যে আগের মতোই একটা সরকারের পেছনে তাদেরকে খুশি করার জন্য কাজ করবেন না, সেটা কিভাবে নিশ্চিত হওয়া যাবে? এটা নিশ্চিত হওয়া যাবে সরকার কি চায় তার উপরে। সরকার যদি চায় তাহলে তারা তাদের পুরনো অভ্যাস বহাল রাখবে, আর সরকার যদি এই বার্তা দিতে সক্ষম হয় যে আমাকে চেক করতে পারে এরকম জুডিশিয়ারি চাই, আমাকে ব্যালেন্সে আনতে পারে আমি এরকম জুডিশিয়ারি চাই, আমি আমার তাবেদার জুডিশিয়ারি চাই না। এখন কোন সরকারটা এটা চাবে? একটা দলীয় সরকারের কাছ থেকে এই প্রত্যাশাটা এই মুহূর্তে অনেক উচ্চাশা হইতে পারে, কিন্তু একটা নির্দলীয় সরকার যে 2 দিন পর ইলেকশন করবে না, যার নিজের পক্ষে রায় নেওয়ার কোনো দায় পড়ে নাই, সেই সরকারটার কাছেই তো আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা থাকার কথা, তাই নয় কি? কিন্তু সেই জায়গাটা তো আমরা পেলাম না। হাসান কাইম, আপনার কাছে ফিরে আসি। এই যে প্রশ্নটা হচ্ছে যে একটা ব্যবস্থা দাঁড়িয়ে গেছে যেখানে আসলে বিচার বিভাগ সরকারের দিকে তাকিয়ে থাকে তারা কি করলে খুশি হবেন, সেখান থেকে বেরিয়ে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে এমন কিছু দিতে পারে, এমন কোনো ব্যবস্থা দাঁড় করাতে পারে যেটা আসলে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য বিচার বিভাগে হস্তক্ষেপ করার জন্য একটা বাধা হয়ে দাঁড়াবে? হ্যাঁ, আমার তো নিজের ধারণা যে আসলে আমরা দুইটা জিনিস হয়েছে আর কি। একটা হচ্ছে যে এই সরকার আসলে কতদিন ধরে আসলে থাকবে, এইটা এখন একটা খুব ইয়ের মধ্যে চলে গেছে। যদি আমরা ঠিক করতে পারতাম যে আমরা 18 মাসই আছি, আমরা যেটা প্রতিবার সরকারকে বলছি, সরকারের সাথে যতবার আমাদের দেখা হয়েছে, কিংবা যদি আমরা ধরতে পারতাম যে আমরা 2 বছরই সরকার আছে, তাইলে এই 2 বছরের মধ্যে আসলে তার কাজ কি কি, প্রায়োরিটি কোনগুলো, আমরা যেরকম বারবার তাদের কাছে জানতে চাইছি যে আপনারা প্রায়োরিটি সেট করতে পারছেন কিনা। আপাতত একটা সময় বেঁধে দেওয়া আছে আগামী জুন পর্যন্ত, তার বেশিতে তারা যাচ্ছে না, না। ধরি আমি একেবারে সর্বনিম্ন ডিসেম্বর পর্যন্ত যদি ধরি, ডিসেম্বর থেকে ওনারা বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। আর আমাদের সাথে সর্বশেষ যেটা কথা হয়েছে, ওনারা বলছেন যে 30শে জুনের পরে কোনোভাবেই না। সেটাকেও যদি ধরি তাইলেও ধরেন আরও 1 বছর। 1 বছর যদি আমি ধরি সরকারের হাতে আছে, এবং তার মধ্যে তার যে কয়টা প্রায়োরিটির জায়গা থাকে তার মধ্যে সর্বোচ্চ প্রায়োরিটি না হইলেও খুবই প্রায়োরিটাইজ জায়গা হচ্ছে একটা জুডিশিয়ারি। তো সেই জুডিশিয়ারিতে এইবার যেটা তারা করতে চাচ্ছে, মানে যে এখন যে অধ্যাদেশটা করছে, প্রথমত এটা যদি আরও আগে হইতো ভালো হইতো, কিন্তু এই অধ্যাদেশের পরে আসলে আমাদের দেখতে হবে যে অধ্যাদেশ কতটা কাজ করে। রুমিন যেটা বললো যে আসলে যদি এটা কাজ করে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই সময় এটা কাজ করছিল। আর যদি আমরা দেখি যে এটার মধ্যে মেকানিজম দাঁড়াইছে, এটাকেও আসলে বাইপাস করার কতগুলো এরকম লুপহোল রয়ে গেছে যেগুলি দিয়ে আসলে বাইপাস করে আসলে তাদের পছন্দের লোকদের নেওয়া যায়, তাহলে এটা একটা ইয়ে করবে। কিন্তু আমি রুমিনের সাথে ওই জায়গাটা নিয়োগের ক্ষেত্রে, নতুন নিয়োগে হ্যাঁ, পুরনো ব্যবস্থাটার কি পুরনো হবে? ব্যবস্থাটার বেলায় যেটা হয় যে এইটা হচ্ছে, আমি জুডিশিয়ারি নিয়ে সবসময় যেটা বলি সেইটা হচ্ছে এই যে জুডিশিয়ারিকে একটা জায়গায় আমাদের এখানে একদম, এটা আমাদের বেসিক ক্রাইসিস, যে আমরা মনে করি বিচার বিভাগকে নির্বাহী বিভাগের স্বাধীনতা দিতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে নির্বাহী বিভাগ ঠিক করবে বিচার বিভাগ কদ্দুর মাত্রায় স্বাধীন হবে, তাই তো দাঁড়িয়ে গেছে এটা দাঁড়ায় তো। কিন্তু একটা আমরা যখন একটা নতুন রাষ্ট্র হিসেবে শুরু করছি, তাহলে এটা হওয়ার কথা ছিল নির্বাহী বিভাগ হচ্ছে ও যেটা বলছে যে বাকি দুইটা জিনিসকে ব্যালেন্স করার জন্য, মানে বিচার বিভাগ হচ্ছে বাকি দুইটা, আইনসভা এবং নির্বাহী বিভাগ, এই দুইটা জায়গাকে আসলে ব্যালেন্স করার জন্য সেই নিজে আসলে এর চাইতে অনেক পাওয়ারফুল একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে দাঁড়াবে। তাহলে সেইটার আসলে ইন্ডিপেন্ডেন্সের কথা আমরা বলি, এবং ইন্ডিপেন্ডেন্সের মধ্যে দুইটা জিনিস থাকে। একটা ইন্ডিপেন্ডেন্স কেবলমাত্র প্রাতিষ্ঠানিক ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয় না, প্রতিষ্ঠানে যারা যাবেন তাদের আসলে ইন্ডিপেন্ডেন্স থাকার মতো ব্যক্তিত্ব আসলে
যাদের আছে তাদেরকে আসলে মানে প্রতিষ্ঠান চুজ করতে পারে কিনা। প্রতিষ্ঠান যদি এরকম হয়, কিন্তু তাইলে প্রথমত প্রতিষ্ঠানকে ইন্ডিপেন্ডেন্ট করতে হয়, দেন আসলে প্রতিষ্ঠানকে ওই রকম ওকে যেটা বললেন যে প্রতিষ্ঠানের কাছে এরকম মেসেজ থাকতে হয় যে সে ইন্ডিপেন্ডেন্ট মানুষদেরকে আসলে সে চুজ করতে পারে। এইটুকু যদি না করা যায় তাইলে এটার কোনো পথ নাই। আমাদের যেটা হয়ে গেছে, আগে যেটা হয়ে আছে, সেইটার যেরকম ট্রেনিং, সেইটার যেরকম প্র্যাকটিস এবং যেই ধরনের মনস্তত্ত্ব দিয়ে আসলে এখন পর্যন্ত বিচার বিভাগ চলে, সেইটা হচ্ছে, তো আমরা বললাম যে সর্বশ্রেষ্ঠ তো হচ্ছে, আর বিচার বিভাগ বলে কিছু নাই আসলে বাংলাদেশে। উচ্চ আদালত বলে সবসময় এরকমই ছিল বাংলাদেশে, না ভারতবর্ষের শুরু থেকে উচ্চ আদালত কখনোই পলিটিক্সের বাইরে ছিল না একদম। এটা হচ্ছে যে আমাদের প্রথম নন্দকুমারের মামলা থেকে এর শুরু, তো সেটা আরেকটা পার্ট, আমি ওখানে যাচ্ছি না। আমার কাছে মনে হয় যে এইটা হচ্ছে এই বিভাগ, এই সরকার যেটা করতে পারতো, যদি তার প্রায়োরিটি ঠিক করতো, তাইলে প্রথমেই সে জুডিশিয়ারিকে এই ইনফরমেশনটা সে দিতে পারত যে জুডিশিয়ারিকে আমরা এই জায়গাটায় দেখতে চাই, এবং জুডিশিয়ারি এইরকম একটা বেঞ্চমার্ক হোক, যাতে এর পরে যারা আসবে তারা যেন এটাকে ক্রস করতে গেলে প্রশ্নের মুখে পড়ে, একটু চক্ষু লজ্জা হয়। আমরা যেরকম এই গভর্নমেন্টকে বলছিলাম যে আপনারা ট্রান্সপারেন্সিটা আপনারা আসলে এখানে এক্সারসাইজ করতে পারেন। আপনারা যদি ট্রান্সপারেন্ট থাকেন, তাহলে পরবর্তী গভর্নমেন্টগুলি আইসে আসলে ট্রান্সপারেন্সির এগেনস্টে গেলে সেইটা তাদের জন্য একটা সমস্যা হবে। পিপলের মধ্যে একটা এক্সপেকটেশন এবং একটা প্র্যাকটিস দাঁড়াবে যে আপনাদের কাছ থেকে কীভাবে আসলে জবাবদিহিটা আদায় করতে হয়, কীভাবে আপনার কাছ থেকে ইনফরমেশনটা নিতে। আমরা এইটার বেলায় কোনো ধরনের প্রায়োরিটিও দেখি নাই, এটাকে তারা কোনোভাবে গুরুত্ব দিচ্ছে এটাও দেখি নাই। যেইটা আমরা দেখছি সেইটা হচ্ছে একদম আগের মতো। হইতে পারে যে তারা একটা ইমার্জেন্সি সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য, কিন্তু যেটা দেখছি আওয়ামী আমলের চেয়ে খারাপ যেটা হয়েছে, প্রথমত এটা চলছে হচ্ছে আসলে মব দিয়ে। বিচার বিভাগ প্রথমতই আসলে যেটা হয়েছে, মব এখানে ঠিক করছে যে আসলে বিচার বিভাগ কীভাবে চলবে, বিচার কিভাবে হবে, কারা বিচারক থাকবে, কারা থাকবে না। যারা বিচারক হিসেবে আছে কিংবা যারা গেছে তাদের মধ্যে খুব বেশি ডিফারেন্স আছে এরকম আমার মনে হয় না। কিন্তু তাইলে এটার তো একটা মানদণ্ড আমাদের ঠিক করার দরকার ছিল, যে কারা থাকবে কারা থাকবে না, কিভাবে থাকবে কিভাবে থাকবে না, যারা থাকবে আসলে তারা কি করবে। সেই জিনিসগুলি আমরা কোনোটাই আসলে স্থির মস্তিষ্কে করি নাই। আমাদেরকে কখনো ছাত্ররা এসে বলছে এদেরকে বাইর করে দেন, আমরা তারপরে বলছি যে ভাই চলে যান। কখনো এসে বলছে আরেকজন যে না, এটা এখান থেকে অমুক মূর্তি সরাই ফেলেন, আমরা রাতের আন্ধারে একটা মূর্তি সরাই ফেলছি। কোনো একজনকে বলছে যে এখন অ্যাটর্নি জেনারেল বানায় দেন, আমরা ধরেন কিছু ঘটনার আগেই ধরেন আমরা অ্যাটর্নি জেনারেল বানিয়ে দিছি। এবং এরকম এক্সাম্পল সেট করছি যে একই চেম্বার থেকে অ্যাটর্নি জেনারেল, চিফ জাস্টিস আমরা অ্যাপয়েন্ট করছি। সো হইতে পারে, এটাও হইতে পারে, কিন্তু এইটার বাইরে যে আর কোনো বিকল্প নাই, সেইটা তো আমাকে আসলে এস্টাবলিশ করতে হবে। তো যদি আমি প্রথম দিন থেকে এইগুলির কোনোটাই আসলে না করি, তাইলে আমি কি মেসেজ দিচ্ছি, প্রাথমিক মেসেজ যেটা দিচ্ছি সেই মেসেজের রিডিং তো আছে। সেই মেসেজ পড়ছে মানুষ এভাবে যে আগে এটা আওয়ামী লীগের কথাই চলতো, আওয়ামী লীগ সরকার ছিল, এটা এখনকার সরকারের কথাই চলবে, কারণ এখন যারা সরকার আছে, এবং এটা থেকে পরের সরকার এইভাবে চালাবে। এই হচ্ছে দুর্ভাগ্য। রুবিন ফারহান, আপনার কাছে ফিরে আসি। শুরুতে জ্যোতির্ময় বড়ুয়া যে প্রসঙ্গের অবতারণা করলেন যে ট্রাইব্যুনালের মামলার বাইরেও তো অসংখ্য মামলা, এবং সেখানে মামলায় প্রচুর মানুষ হয়রানির শিকারও হচ্ছেন, এবং একটা অভিযোগ শোনা যাচ্ছে যে সেখানে আসলে অনেক ক্ষেত্রে পুলিশ, আইনজীবী, রাজনৈতিক নেতা অনেকে জড়িয়ে পড়েছেন, বিএনপি নেতাদেরও নাম এখানে ক্ষেত্র বিশেষে শোনা যায়। এই ক্ষেত্রে আসলে দল হিসেবে কি বিএনপির কিছু করণীয় আছে? দেখুন, বিএনপি ইতিমধ্যে নানান রকম অনিয়ম এবং বিশৃঙ্খলা যুক্ত থাকবার অভিযোগে তার ৩,০০০-এর মতন কর্মীকে বহিষ্কার করেছে। বিএনপি দল হিসেবে যেহেতু এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় নাই, তাদের পক্ষে ফৌজদারি অপরাধ, মানে ফৌজদারি কার্যক্রম চালু করাটা কঠিন। সরকার তো আছে, একটা সরকার তো আছে দেশে, তারা কেন বিষয়গুলো ঘটতে দিচ্ছে? কারণ রেসপন্সিবিলিটি তাদের। আপনার রেসপন্সিবিলিটি নাই বললে কিন্তু হবে না, সরকারে যে আছে তাকে দায়িত্ব নিতে হবে। ১। ২ হচ্ছে, আমরা অসংখ্য মামলা এরকম দেখেছি যেখানে জমির বিরোধ, অন্যান্য বিরোধ, এই কারণে নাম দেওয়া হয়েছে, এবং কার নাম যাবে কার নাম যাবে না সেটা নিয়েও বাণিজ্য হয়েছে। বলা হয়েছে আপনার নাম যাবে, আপনি যদি 2 লাখ 5 লাখ টাকা দেন আপনার নাম দিব না এফআইআরে। উনি দিল, আচ্ছা, এরপরে শুরু হলো নতুন বাণিজ্য, নাম কাটার বাণিজ্য। সেটার জন্য আবার বাদী দ্বিতীয়বার পয়সা খাওয়া শুরু করলেন। সো এগুলো আমাদের চোখের সামনে গত 9 মাস ধরে ঘটলো।
গত 9 মাস ধরে আমাদের চোখের সামনে ঘটলো। এই জায়গাটাতে কি সরকার শুরু থেকে শক্ত পদক্ষেপ নিতে পারতো না? সরকার তো জানতো, আমি যদি জানি, আপনি যদি জানেন, হাসনাত ভাই যদি জানে, তো সরকার জানবে না? সরকারও জানতো, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। আরেকটা জিনিস আমরা দেখলাম, আইনজীবীদের ধরে মারপিট শুরুর দিকে, পরে এটা বন্ধ হয়ে আসলো। এই ঘটনাগুলো একটাও তো ঘটতে পারা কথা না। একটা যদি ঘটে, বুঝলাম সেই সময় খুব উত্তেজনা ছিল মানুষের মধ্যে, একটা যদি ঘটে, দ্বিতীয়টা তো সরকারের ঘটতে দেওয়া উচিত না। আমরা দেখলাম আসামি নিয়ে যাওয়ার সময় তাদেরকে মারধর করা, এগুলো হতে পারে না। রাষ্ট্রের হেফাজত হচ্ছে সবচেয়ে নিরাপদ হেফাজত। আপনি যখন রাষ্ট্রের হেফাজতে থাকেন, তার পুরো দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। আপনার গায়ে ডিম পড়া থেকে শুরু করে আপনার মাথায় ইটের বাড়ি দেওয়া, পুরো দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, সরকারকে নিতে হবে। এই জায়গাগুলোতে সরকার এনশিওর করতে পারে নাই শুরুতে। 3 হলো, আমরা দেখলাম মব, যেটা আমার ভাইও বলছিলেন, হই হই করে এক একটা বাড়িতে ঢুকে যাচ্ছে, লুট করছে। এটা এই কয়েক মাস আগেও এই ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের এক্স নেতাদের বাড়িতে বা ব্যবসায়ীদের বাড়িতে ঢুকে যাওয়া, লুট করা, মব করছে। সেদিন আমি গতকালকে বা আজকে সেনাবাহিনীর একজন কর্মকর্তা, মব যখন এরকম ভায়োলেন্ট কাজ করছিল জাতীয় পার্টির জিএম কাদেরের বাসায়, দেশের বাড়িতে, তিনি গিয়ে বলেছেন এটা চলবে না। এই যে চলবে না কথাটা বলা, এটা তো সরকারের বলার কথা ছিল সেই অগাস্ট সেপ্টেম্বরে, এটা তো এই মে মাসের শেষে জুন মাসের শুরুতে এসে বলার কথা না। এই ব্যত্যয়গুলো। আরেকটা বিষয় আমি একজন আইনজীবী হিসেবে বলি, সেটা বহু আইনজীবী আছেন যারা দক্ষ, যোগ্য এবং তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন। জজ যদি হতে হয়, রাজনীতি করেছে এরকম ব্যাকগ্রাউন্ডের কারো জজ হওয়া উচিত না। আমি জানি না হাসনাত ভাই আমার সাথে একমত হবেন কিনা। রাজনীতি করা কোনো মানুষ ওই আসনে বসতে পারে না। আমাদের যদি একটা সুস্থ রাজনীতির ধারা থাকতো, তাহলে হয়তো এই ক্ষেত্রে আমরা ছাড় দিতে পারতাম যে ঠিক আছে, ওই ব্যক্তি ওই চেয়ারে বসলে অন্যরকম হন। বিএনপিপন্থী আইনজীবীরা অখুশি হবেন না এই কথায়? আমার সব কথাতেই তো অনেকেই অখুশি হন। এখন মানুষের মন রেখে কথা বলা তো আমার কাজ না। হ্যাঁ, আমি যখন এই চেয়ারে এসে বসছি, আমি যেটাকে সাদা মনে করব, আমি সেটাকে সাদা বলবো। আমি মনে করি আমি খুবই অযোগ্য জজের জন্য, কারণ আমি একটা দলের একদম পার কর্মী। আমি তো জজ হতে পারবো না, যত বড় জ্ঞানী আমার থাকুক না কেন। ঠিক আছে? সো একজন জজ হতে গেলে কোনো দল করেছে এরকম ব্যক্তি জজ হতে পারবে না, এটা আইন করা উচিত বাংলাদেশে। আর আপনি যখন সরকারে ছিলেন, ধরেন আপনি আওয়ামী লীগ বা ধরেন আপনি বিএনপি, আপনি যে মানুষগুলোর উপর টর্চার করেছেন, সেই মানুষগুলো যদি আজকে আপনার বিচার করার দায়িত্ব পায়, আপনি কি মনে করেন যে আপনি জাস্টিস পাবেন? আপনি কি না মনে করেন? কি মঞ্জুর? করেন না নিশ্চয়, তাই না? এটা হয় না। জাস্টিসের সাথে পারসেপশনের একটা সম্পর্ক আছে। জাস্টিস শুধু হলেই হবে না, এটা মানুষ যেন মনে করে জাস্টিস হয়েছে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ। এটা বুঝতে হবে যে সত্যি জাস্টিস হয়েছে। সো সেই জায়গাটাতে আমার মনে হয় যে দল যারা করেন, রাজনীতির সঙ্গে যারা যুক্ত, যারা কোনো না কোনো আমলে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তারা ওই আসনে যাবেন না, যাওয়া উচিত না। গেলে তারা তো হিউম্যান বিং, রোবট তো না। তাদের পক্ষে সুষ্ঠু, ন্যায়, নিরপেক্ষ বিচার করা কঠিন হয়ে যায়। জনাব কায়েম কি আর কিছু যোগ করবেন? মিনিট খানেক সময় আছে হাতে। না, ওই তো যেটা আমি ওর সাথে এই বিষয়ে আমিও একমত যে আসলে আমাদের মতো দেশে রাজনীতিটা, এখানে তো রাজনীতি বলি আমরা এটাকে পরিভাষা হিসেবে ব্যবহার করি। তো আমরা এখন যেটা করি রাজনীতির নামে যেটা হয়, এটা হচ্ছে আসলে সাংঘাতিক রকমের আসলে নোংরামি করা হয় এখানে। এগুলো এক ধরনের রাজনৈতিক সংগঠন বলতে এক ধরনের ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানের মতো। যারা কাজ করেন এরা তাদের বিবেক বিসর্জন দিয়ে কাজ করেন অথবা করতে বাধ্য হন। তো তাদের আর সবচেয়ে বড় যেটা হয়েছে যে হিংস্রতা সমাজে বিভাজন যেভাবে বাড়ছে, হিংস্রতা যেভাবে বাড়ছে, প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন একে অপরের দ্বারা আসলে নির্যাতিত হয়, নিপীড়িত হয়। তো একজন নির্যাতিত তো আসলে তার অপোনেন্ট যার, তার বিচার করতে বসলে আসলে বিচার করা সম্ভব না। সেই জন্যে এটা একটা পথ হইতে পারে যে আমরা বিচারক হিসাবে কোনো দলীয় লোকদেরকে আসলে নিযুক্ত করব। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।